1665 সালে ল্যাবরেটরির একজন কর্মকর্তা তিনি কাঠের যে ছিপি আছে, যে ঢাকনা আছে, সেই একটা ঢাকনাকে কাট সেকশন করে মাইক্রোস্কোপের নিচে রাখলেন। নিচে রাখার পর তিনি দেখতে পেলেন কয়েদিদেরকে, অর্থাৎ জেলখানায় কয়েদিদের আসামিদেরকে যেমন আলাদা আলাদা কক্ষে রাখা হয়, তিনি সেরকম কিছু ঘর বা কক্ষ তিনি দেখতে পেলেন। যেহেতু জেলখানার কক্ষের মতো করে এরকম করে কিছু দাগ তিনি দেখতে পেলেন, ওই যে এটার নাম অনুসারে তুমি এটার নাম রাখলেন কি? সেল। এই যে সেল মানে এর বাংলা কি? কোষ। সেলের বাংলা কোষ। এই যে প্রথম সেল বা কোষ, এটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে। সোহেল স্যার সায়েন্স চেম্বারের এসএসসি ব্যাচের আজকে আমাদের টপিকস হবে এই কোষ এবং কোষের গঠন, অর্থাৎ বায়োলজি দ্বিতীয় অধ্যায় নিয়ে। শুরু করে আমরা কোষ কাকে বলে সেই অংশ দিয়ে। দেখো, কোষ সংজ্ঞা লেখা আছে, জীবদেহের গাঠনিক ও কার্যকরী একককে কোষ বলা হয়। আমি বললি কি, জীবদেহের গাঠনিক ও কার্যকরী একককে কোষ বলা হয়। গাঠনিক মানে কি? স্ট্রাকচারাল। আর কার্যকরী মানে কি? ফাংশনাল। অর্থাৎ একটা জীবদেহের স্ট্রাকচারাল এবং ফাংশনাল, গাঠনিক এবং কার্যকরী এককে কোষ বলা হয়। আমি যখনই তোমাকে এই লাইনটা বলবো, তুমি আমাকে হুশ করে তুমি আমাকে একটা প্রশ্ন বলবা যে স্যার, জীবদেহের মধ্যে কি শুধু কোষই আছে আর কিছু নেই? আছে। একটা টোটাল জীবদেহের মধ্যে কি কি থাকতে পারে? একটা জীবদেহের মধ্যে কিছু কি থাকে? কোষ বা সেল থাকে। ওকে, ফাইন। আর একটা জীবদেহের মধ্যে কিছু কি থাকে? ফাইবার। কিছু কি থাকে? ফাইবার। আমি একটু ইংলিশে লিখি, কিছু থাকে ফাইবার বা তন্তু, আর থাকে কিছু ফ্লুইড। তাহলে একটা টোটাল একটা জীবদেহকে আমি বিশ্লেষণ করলে আলটিমেটলি কি কি পাবো? আলটিমেটলি পাবো কিছু কোষ, কিছু ফাইবার, কিছু ফ্লুইড। তাহলে এই তিনটা জিনিসই জীবদেহের মধ্যে থাকলেও মেইন স্ট্রাকচার বা মেইন গঠনটা কে করে? মেইন স্ট্রাকচার বা মেইন গঠন করে কোষে। তাহলে একটা জীবদেহের মধ্যে মূলত সেল, ফাইবার, ফ্লুইড তিনটা জিনিস থাকলেও মূল গঠনটা কে করে? মূল গঠনটা করে কে? কোষ বা সেল। যেহেতু মূল স্ট্রাকচারটা কোষে তৈরি করে, এটাকে বলা হয় গাঠনিক বা স্ট্রাকচারাল ইউনিট। আবার দেখো, তিনটে জিনিসই এর মধ্যে মূল কাজটা কে করে? মূল কাজটাও কে করে? মূল কাজটাও করে কোষে, তাই এটাকে বলা হয় কার্যকরী বা ফাংশনাল ইউনিট। এখন কাজ বলতে কিরকম? মনে করো আমাদের জিহ্বার কাজ হচ্ছে টেস্ট বা স্বাদ গ্রহণ করা। এখন এই জিহ্বার মধ্যে সেল আছে, ফাইবার আছে, ফ্লুইড আছে, কিন্তু টেস্ট গ্রহণের কাজটা কে করে? সেল করে। আবার আমাদের চোখের কাজ হচ্ছে কি? দেখা। আমাদের রেটিনার মধ্যে কি আছে? যে আমাদের রেটিনার কাজ হচ্ছে দেখা। আমাদের রেটিনার মধ্যে বা আমাদের চোখের মধ্যে সেল আছে, ফাইবার আছে এবং কিছু ফ্লুইডও আছে, কিন্তু এই যে দেখার কাজটা কে করে? দেখার কাজটা করে তাও কোষ বা সেল। একইভাবে এই যে আমরা যে স্পর্শ করি, এই স্পর্শের যে উদ্দীপনা, এটা কে গ্রহণ করে? এটা কোষ গ্রহণ করে। কিন্তু এখানে এই কোষের মধ্যে, কোষের সাথে ফাইবারও আছে, ফ্লুইডও আছে। তাহলে কোষ, ফাইবার, ফ্লুইড তিনটে জিনিস থাকলেও মূল গঠন এবং মূল কাজটা কোষে করে বলে এটাকে বলা হয় গাঠনিক এবং কার্যকরী একক। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা কোষের গঠন, কোষের প্রকৃতি কিরকম সেটা নিয়ে আমরা তোমাদেরকে পড়াবো। কোষের প্রকারভেদ বা ক্লাসিফিকেশনটা আমি তোমাদেরকে বলি। কোনো কিছু যখন প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আমরা করতে যাবো, আমাকে বুঝতে হবে আমি কিসের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু হোয়াট, কিসের ভিত্তিতে আমি এটাকে প্রকারভেদ করব। প্রথমে আমরা ভাগ করছি কিভাবে? নিউক্লিয়াসের ভিত্তিতে। আমরা সবাই জানি নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। ওকে, ফাইন। এটা আমরা বিস্তারিত আরো পরে বলি। এরপর হচ্ছে অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে, অর্থাৎ তার লোকেশনটা, তার স্ট্রাকচার এবং তার ফাংশনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ, একটা হচ্ছে জনন কোষ, সোমাটিক সেল, জার্ম বা গ্যামেট সেল। প্রথমে আমরা এই দেহ কোষ এবং জনন কোষ নিয়ে তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। প্রথমে আমরা বলবো দেহ কোষ বা সোমাটিক সেল নিয়ে। আমরা এখানে কিছু কথা লিখছি, সেটা হচ্ছে দেহের সব অঙ্গের কোষই দেহ কোষ। আমাদের দেহে যত অঙ্গ আছে, প্রত্যেক অঙ্গের প্রত্যেকটা কোষ বা সেল ই দেহ কোষ বা সোমাটিক সেল। ওকে, ফাইন। আমরা সবাই জানি দেহ কোষ কোন পদ্ধতিতে সৃষ্টি হয়, সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটেও। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দেহকোষ, যে কোনো কোষের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। দেহকোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ 2 সংখ্যক। তাহলে দেহের সব অঙ্গের কোষই দেহকোষ, মাইটোসিস বিভাজনের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে তাদেরকে কি বলা হয়? দেহকোষ বলা হয়। এখন আমি যদি দেহকোষটা পরিবর্তন করে তোমাদেরকে বলি জনন কোষটা কিরকম হবে, জনন কোষের সংজ্ঞা বা জনন কোষের বৈশিষ্ট্য কি হবে, জার্ম সেলের বৈশিষ্ট্য কেমন হবে? ওকে, ফাইন। এখন এই যে এই প্রথম লাইনটা আমি মুছে ফেলি, প্রথম লাইনটা আমি মুছে ফেললাম। এখানে দেখো
আমি একটা কথা তোমাদেরকে লিখছিলাম, সেটা হচ্ছে দেহের সব অঙ্গের কোষ এই দেহকোষ। দেহের সব অঙ্গের কোষ যদি দেহকোষ হয় তাহলে জনন অঙ্গ এটাও একটা অঙ্গ, জনন অঙ্গ এটাও একটা কি অঙ্গ। এই যে জনন অঙ্গ যে একটা অঙ্গ, তাহলে জনন অঙ্গের কোষগুলো কি কোষ হবে? এটা কি দেহকোষ নাকি জনন কোষ? একটু আগে বললাম দেহের সব অঙ্গের কোষই দেহকোষ, তাহলে জনন অঙ্গের কোষগুলো কি কোষ? জনন অঙ্গের কোষগুলো দেহকোষ। বাট জনন অঙ্গের ওই দেহকোষ পরিণত বয়সে একটা ম্যাচিউর লেভেলে এসে, পরিণত বয়সে এসে তারা কি হয়? বিশেষভাবে রূপান্তরিত হয়। পরিণত বয়সে তারা বিশেষভাবে রূপান্তরিত হয়। কিভাবে? বিশেষভাবে রূপান্তরিত হয়। যখন তারা বিশেষভাবে রূপান্তরিত হয় তখন তাদের কিছু ক্ষমতা, একটা স্পেশাল পাওয়ার চলে আসে। সে পাওয়ারটা কি? সেটা হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন, প্রজননে সক্ষম। তাহলে দেখো, জননাঙ্গের দেহকোষ পরিণত বয়সে বিশেষভাবে রূপান্তরিত হয়ে প্রজননের যে ক্ষমতা অর্জন করে, তখন ওই দেহকোষকে তখন কি বলা হয়? তখন এদেরকে বলা হয় জনন কোষ। তাহলে আমি যদি জনন কোষের সংজ্ঞা দিতে চাই, আমাকে কি বলতে হবে? দেখো, জননাঙ্গের দেহকোষ পরিণত বয়সে বিশেষভাবে রূপান্তরিত হয়ে প্রজননে সক্ষম যে কোষ তৈরি করে তাকে জনন কোষ বলে। তাহলে এই সংজ্ঞাটা আমরা এখানে, এই যে এই ডেফিনেশনটা আমরা এখানে লিখে দিব। এবার আসো, এটা দেহকোষ কিভাবে সৃষ্টি হয়েছিল? মাইটোসিস বিভাজনের সৃষ্টি। কিন্তু আমরা জানি জনন কোষ সৃষ্টির সময় মাইটোসিসের চেয়ে মেইনলি আমরা যেটা বলি সেটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। এবং দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড অর্থাৎ 2n, কিন্তু জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড বা শুধু n সংখ্যক। হ্যাপ্লয়েড বা শুধু n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ শুধু এক সেট ক্রোমোজোম থাকে। তাহলে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 2 সেট আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 1 সেট। এবং জনন কোষের সংখ্যাটা কিন্তু তুমি এভাবেই লিখবে, এবং এভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে। নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা জানি কোষ দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত কোষ, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে প্রোক্যারিওটিক। এখন দেখো, আমরা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল মানে কি সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এই যে ইউক্যারিওটিক এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ক্যারিওটিক। এই যে একটা ইউ, একটা কি ক্যারিওটিক। এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। ইউ কথাটার মানে কি? ইউ কথার মানে হচ্ছে স্বাভাবিক। ইউ কথাটার মানে কি? স্বাভাবিক বা উন্নত। স্বাভাবিক বা উন্নত। আমি যদি আরেকটু বলি, স্বয়ং সম্পূর্ণ। ইউ কথা মানে হচ্ছে স্বাভাবিক বা উন্নত বা স্বয়ং সম্পূর্ণ। আর ক্যারিওটিক কথার আসে ক্যারিয়ন থেকে। এই যে ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমি এদেরকে কিসের ভিত্তিতে ভাগ করছিলাম? নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করছিলাম। তাহলে ইউক্যারিওটিক মানে হচ্ছে যাদের নিউক্লিয়াসটা স্বাভাবিক বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। এখন উন্নত নিউক্লিয়াস মানে কি? তুমি কাকে উন্নত বলবে? ঠিক আছে, এখন দেখো, যেহেতু নিউক্লিয়াসের ভিতরে ভাগ করছে, মনে করো এটা হচ্ছে একটা কোষ বা সেল, এবং এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এটা হচ্ছে কোষ বা সেল এবং এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখন দেখো, আমাকে যদি কেউ দূর থেকে জিজ্ঞেস করে যে এখানে নিউক্লিয়াস কোনটি, তাহলে দেখো বাইরে এটা পুরোটা একটা কোষ এবং এটা কি নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসটা আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে নিউক্লিয়াস কোনটি, সে স্পষ্ট ক্লিয়ারলি আমাকে বলতে পারবে স্যার এটাই নিউক্লিয়াস। তাহলে এদের নিউক্লিয়াস কি? এদের নিউক্লিয়াস হচ্ছে সুস্পষ্ট। তুমি কাকে উন্নত নিউক্লিয়াস বলবা? যাদের নিউক্লিয়াসটা প্রথম দেখাতে কি হবে? স্পষ্ট প্রতীয়মান হবে। তাহলে নিউক্লিয়াসটা সুস্পষ্ট অর্থাৎ ক্লিয়ার। ওকে, ফাইন। এখন দেখো, আমি যদি কাউকে জিজ্ঞেস করি, বলো তো এই নিউক্লিয়াসটা কত বড়, বা এই নিউক্লিয়াসের বর্ডারটা আমাকে দেখাও। আমি যখন তাকে জিজ্ঞেস করবো নিউক্লিয়াসটা কত বড় আমাকে দেখাও, সে আমাকে বলবে স্যার এই যে দেখেন, এই যে এটাই হচ্ছে কি নিউক্লিয়াস, এটা এতটুকু আয়তনে দখল করছে। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ আছে, নিউক্লিয়ার যে প্রাচীর, নিউক্লিয়ার যে মেমব্রেন, সেই মেমব্রেনটা কি সুগঠিত। তাহলে আমি যেখানে লিখি নিউক্লিয়ার মেমব্রেন, দেখো নিউক্লিয়ার যে মেমব্রেন আছে সেই মেমব্রেনটা সুগঠিত। নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত। ওকে, ফাইন। নিউক্লিয়ার মেমব্রেনটা সুগঠিত। ওকে, তাহলে আমি কাকে উন্নত নিউক্লিয়াস বলবো? যার নিউক্লিয়াসটা হবে ক্লিয়ার, স্পষ্ট, এবং যার নিউক্লিয়ার মেমব্রেন হবে সুগঠিত, খুব দৃঢ়। এবং নিউক্লিয়াসের চারপাশে কি থাকে বলো? নিউক্লিয়াসের চারপাশে থাকে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের চারপাশে কি থাকে? নিউক্লিয়াসের চারপাশে থাকে সাইটোপ্লাজম। এখানে যে সাইটোপ্লাজমগুলো দেখা যাচ্ছে, সেই সাইটোপ্লাজমগুলো কেমন হবে? সুষমভাবে বিন্যস্ত। এখন আমি লিখি এখানে সাইটোপ্লাজম সুষমভাবে, ইকুয়ালি সুষমভাবে বিন্যস্ত। সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত। এখন আমাকে
যে একটা কোয়েশ্চেন তুমি করতেই পারো যে স্যার সুষমভাবে মানে কি? সুষমভাবে কথাটা অনেকে বলবে স্যার সমান সমান, জিনিসটা কিন্তু এত সিম্পলি বলতে হবে না। কোষের প্রতি একক আয়তনে প্রত্যেকটা এরিয়া জুড়ে সম পরিমাণে সাইটোপ্লাজম থাকবে। তাহলে এখানে কোষের সব জায়গায় সমানভাবে কি আছে? সাইটোপ্লাজম বিন্যস্ত আছে। তাহলে সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত। তার আরো একটা পয়েন্ট আমি যোগ করলাম। এবার আসো আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের অঙ্গাণু, অর্গানেলিস গুলো থাকে। আমি এখানে যদি অর্গানেলিস গুলো আঁকি নাই, তারপর আমি এখানে লিখে দিচ্ছি সাইটোপ্লাজম এ বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, গলজি বডি, সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, লাইসোসোম, বিভিন্ন অঙ্গাণু অর্গানেলিস থাকে। সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে। ওকে ফাইন। এবার আসো আমি আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করবো, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? তোমরা সবাই জানো নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার কি? ক্রোমোজোম। এখানে যে নিউক্লিয়াসগুলো থাকে, তাহলে নিউক্লিয়াসে এদের ক্রোমোজোম যারা থাকে, এদের ক্রোমোজোম হবে পেঁচানো। এদের ক্রোমোজোম কেমন হবে? যারা উন্নত কোষ তাদের নিউক্লিয়াস মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোম কেমন হবে? সেই ক্রোমোজোম হবে পেঁচানো। এবং এখানে কি থাকবে? ডিএনএ ও আরএনএ থাকে। ডিএনএ আরএনএ থাকবে। ডিএনএ আরএনএর মধ্যে একটা প্রতিরক্ষাকারী ডিএনএ আরএনএ কে রক্ষা করার জন্য বিশেষ প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। ডিএনএ আরএনএ হিস্টোন এবং অন্যান্য প্রোটিনগুলো থাকবে। একটা জিনিস খেয়াল করো, হিস্টোন নিজেও কিন্তু একটা প্রোটিন। আমি এখানে আলাদা করে প্রোটিন কেন লিখবো? কারণ এই হিস্টোন প্রোটিন শুধু ক্রোমোজোমের মধ্যে থাকে। তাহলে ক্রোমোজোম পেঁচানো, ডিএনএ আরএনএ, হিস্টোন এবং প্রোটিন যুক্ত। তাহলে যাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকবে তাদেরকে আমরা কি বলতে পারি? উন্নত নিউক্লিয়াস বলতে পারি। এখানে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে এদের যে রাইবোজোম, অঙ্গাণুর মধ্যে যেখানে রাইবোজোম আছে, সেই রাইবোজোম হচ্ছে এইটিএস প্রকৃতির। এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে, স্যার এস মানে কি? এই যে এস মানে হচ্ছে ভেদবার্গ। এস মানে কি? এস মানে হচ্ছে ভেদবার্গ। SVEDBERG, ভেদবার্গ। এখন এই ভেদবার্গ নিয়ে আমরা বিস্তারিত কখন পড়বো? বিস্তারিত পড়বো আসলে এইচএসসি সিলেবাসে আছে, আমাদের এই সিলেবাসে নেই। তাহলে যাদের নিউক্লিয়াসটা সুস্পষ্ট হবে, যাদের নিউক্লিয়ার মেমব্রেনটা সুগঠিত হবে, যাদের সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত হবে, যাদের সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকবে, যাদের ক্রোমোজোম পেঁচানো, ডিএনএ আরএনএ, হিস্টোন এবং প্রোটিন যুক্ত থাকবে, এবং এদের রাইবোজোম কি হবে? এইটিএস প্রকৃতির। এস মানে হচ্ছে ভেদবার্গ। এই ভেদবার্গ নিয়ে আমরা বিস্তারিত পড়বো এইচএসসিতে। আমরা তো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল নিয়ে জানলাম, এখন আমরা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল নিয়ে আমরা জানবো। তাহলে আমরা এবার তোমাদেরকে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল নিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করব। আদিকোষের আলোচনায় যদি প্রকৃত কোষ সম্পর্কে তুমি যদি জানো, তাহলে আদিকোষ সম্পর্কে তুমি ইজিলি বলতে পারবা। যেমন এখানে লিখলাম আদিকোষ, এটার ল্যাটিন হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এই যে প্রোক্যারিওটিক সেল, এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলাম আমি দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে প্রো আর হচ্ছে ক্যারিওটিক। ক্যারিওটিক মানে ক্যারিয়ন বা নিউক্লিয়াস, এটা আমরা আগেও বলছিলাম। এখন দেখো প্রো মানে কি? বায়োলজিতে কোনো শব্দের নামের আগে প্রো অথবা প্রি এই ওয়ার্ডটা তুমি যখনই দেখবা, এটার অর্থ হতে পারে আদি। আদি বলতে আমরা এখানে সময়কে মিন করি, বা অপরিণত। আদি বা অপরিণত। আরেকটা তুমি অর্থ মিন করতে পারো, সেটা হচ্ছে অসম্পূর্ণ। তাহলে যেখানে বায়োলজিতে কোনো শব্দের নামের আগে যদি প্রি অথবা প্রো এই ধরনের ওয়ার্ড দেখো, তুমি বুঝে নেবা এটা হয় আদি অথবা অপরিণত অথবা অসম্পূর্ণ। অ্যাকচুয়ালি আদি বলতে সময়কে মিন করে, কিন্তু আসলে আমরা এখানে সময়কে মিন করি না। আমরা এখানে মিন করব কোনটা? আমরা এখানে মিন করব অসম্পূর্ণ, এই ওয়ার্ডটাকে মিন করব। কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বা বিভিন্ন বইতে আদি কথাটা লিখছে, কিন্তু আদি কথাটা আসলে লেখাটা কিনা ঠিক না, এটা হবে অসম্পূর্ণ। এটা কি হবে? অসম্পূর্ণ। তাহলে যাদের নিউক্লিয়াসটা অসম্পূর্ণ তাদেরকে কি বলা হবে? প্রোক্যারিওটিক। এখন অসম্পূর্ণ নিউক্লিয়াস বলতে, অসম্পূর্ণ কোষ বলতে তুমি কাকে মিন করো? তাহলে দেখো, এর আগে আমি যখন তোমাকে প্রকৃত কোষে যখন পড়াচ্ছিলাম, তখন বলছিলাম নিউক্লিয়াস কোনটা তুমি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিতে পারছিলা যে কোনটা নিউক্লিয়াস। কিন্তু এখানে এই কোষটাকে যদি দেখো, এখানে নিউক্লিয়াস কোনটা সেটা কি করা যাচ্ছে না, মার্ক করা যাচ্ছে না, ঠিকমতো আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে এদের নিউক্লিয়াসটা কি নয়? নিউক্লিয়াসটা সুস্পষ্ট নয়।
প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা সুস্পষ্ট, এখানে কিন্তু নিউক্লিয়াস কি নয়, সুস্পষ্ট নয়। আমি একটু ব্লু কালার দ্বারা মার্ক করি যাতে আমাদের মার্কিং পয়েন্টটা ঠিক মতো আসে। তাহলে ওদের নিউক্লিয়াসটা সুস্পষ্ট, এদের নিউক্লিয়াস সুস্পষ্ট নয়। এখন আমি যদি তোমাকে যে বলে দিই, এই যে দেখো এটাই নিউক্লিয়াস, এই যে এখানে ছোট করে দেখা যাচ্ছে এটাই কি নিউক্লিয়াস, তখন তোমার কাছে মনে হবে হ্যাঁ এটাই একটা নিউক্লিয়াসের একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আসলে জিনিসটা কি নয়, নিউক্লিয়াসটা আছে কিন্তু এটা কি অস্পষ্ট বা সুস্পষ্ট নয়। এবং নিউক্লিয়ার মেমব্রেন আগে ছিল প্রকৃত কোষে, বলা নিউক্লিয়ার মেমব্রেনটা কি সুগঠিত, এখানে কোনো সুগঠিত কোনো মেমব্রেন তুমি দেখতে পাচ্ছ না, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয়। এবার সাইটোপ্লাজম, প্রকৃত কোষে বলে সাইটোপ্লাজম ছিল সুষমভাবে বিন্যস্ত, কিন্তু এখানে দেখো সাইটোপ্লাজম এখানে আছে এখানে নেই, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই, অর্থাৎ সাইটোপ্লাজম কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই। দ্যাট মিনস সাইটোপ্লাজমও সুষমভাবে বিন্যস্ত নয়, সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত নয়। এবার দেখো এর আগে যে প্রকৃত কোষ পড়েছিলাম, বলছিলাম সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, গলজি বডিজ, বিভিন্ন অঙ্গাণু থাকবে, কিন্তু এদের সাইটোপ্লাজমে কোনো বিভিন্ন অঙ্গাণু থাকে না। অ্যাকচুয়ালি এখানে রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না, তারা এখানে লিখে দিচ্ছি রাইবোজোম ছাড়া সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া অন্য অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া অন্য অঙ্গাণু নেই। প্রকৃত কোষের সাথে পার্থক্য, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নেই। এবার আসো এর আগে যে বলছিলাম ক্রোমোজোম কেমন ছিল, পেঁচানো, ডিএনএ, আরএনএ, হিস্টোন, প্রোটিন যুক্ত, কিন্তু এখানে যে ক্রোমোজোমটা থাকবে সেই ক্রোমোজোম হবে বৃত্তাকার। ক্রোমোজোমটা কেমন হবে, ক্রোমোজোম হবে বৃত্তাকার। তাহলে এর আগে আমরা প্রকৃত কোষে বলছি ক্রোমোজোম পেঁচানো, কিন্তু এখানে বলছি ক্রোমোজোম কেমন, বৃত্তাকার। ওকে ফাইন, আমি লিখে দিচ্ছি ক্রোমোজোম হবে বৃত্তাকার। প্রকৃত কোষে ডিএনএ, আরএনএ, হিস্টোন, প্রোটিন সব থাকে, কিন্তু এদের যে ক্রোমোজোম এখানে কোনো আরএনএ, প্রোটিন বা হিস্টোন থাকে না, তাহলে বৃত্তাকার এবং শুধু কি যুক্ত, শুধু ডিএনএ যুক্ত থাকে। ওকে ফাইন, এই যে বৃত্তাকার এবং শুধু ডিএনএ যুক্ত যে ক্রোমোজোম এটাকে বলা হয় প্লাজমিড। এটাকে কি বলা হয়, এটা একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে, 1 নম্বরের জন্য আসতে পারে। এটা বায়োলজি 2য় অধ্যায়তে না আসলেও বায়োলজি চতুর্দশ অধ্যায় 14তম অধ্যায় কিন্তু প্লাজমিড কাকে বলে আসবে। তাহলে প্লাজমিড কি, আদিকোষে বা প্রোক্যারিওটিক কোষে বৃত্তাকার এবং ডিএনএ যুক্ত যে ক্রোমোজোম তাকে কি বলা হয়, প্লাজমিড বলা হয়। এর আগে আমরা প্রকৃত কোষে বলে পড়ছিলাম রাইবোজোম কোন প্রকৃতির, 80S প্রকৃতির, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম কোন প্রকৃতির, এদের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির। এখন আসলে 70S মানে কি, 80S মানে কি, এই যে S মানে হচ্ছে ভেদবার্গ নিয়ে আমি একটু করে বলে ফেলি, সেটা হচ্ছে সাইটোপ্লাজমকে এটা নির্দিষ্ট সময়ে, মনে করে একটা প্রকৃত কোষ আর একটা আদি কোষ, এই প্রকৃত কোষের সাইটোপ্লাজমকেও আমি একটা নির্দিষ্ট মাত্রায় ঘুরাবো, আদিকোষের রাইবোজোমকে বা সাইটোপ্লাজমকে একটা নির্দিষ্ট মাত্রায় ঘোরাবো। এই যে সাইটোপ্লাজমকে একটা নির্দিষ্ট মাত্রায় যদি ঘূর্ণন সৃষ্টি করি, 80 বার ঘোরানোর পরে যে রাইবোজোম পৃথক হয় তাকে বলা হয় 80S রাইবোজোম, আর 70 বার ঘোরালে যে রাইবোজোম পৃথক হয় তাকে বলা হয় 70S রাইবোজোম। এই যে এই কথাগুলো বললাম, এই কথাগুলো তোমাদের জন্য একটু কি হতে পারে, একটু টাফ হতে পারে, এগুলো এইচএস এর পরে এইচএসসি তার বিস্তারিত জানতে পারবা। তাহলে আদিকোষ এবং প্রকৃত কোষের যদি পার্থক্য আসে, তাহলে আমি এখানে একটু কিছু ব্ল্যাক কিছু ব্লু করলাম, কি যেগুলো ব্ল্যাক করা আছে এগুলো হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য, আর যেখানে যেখানে ব্লু করা আছে ওটা কি আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে প্রকৃত কোষ হচ্ছে নিউক্লিয়াস সুস্পষ্ট, কিন্তু আদিকোষ নিউক্লিয়াস সুস্পষ্ট নয়। প্রকৃত কোষের নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত, কিন্তু আদিকোষের নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয়। প্রকৃত কোষের সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত, আর আদিকোষের সাইটোপ্লাজম সুষমভাবে বিন্যস্ত নয়। একইভাবে রাইবোজোম হচ্ছে 80S, একটা 80S একটা কি 70S। এই পয়েন্টগুলো যদি তুমি দাও তাহলে তুমি উন্নত নিউক্লিয়াস এবং অনুন্নত নিউক্লিয়াস, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে কি করতে পারবা, ডিফারেন্সিয়েট করতে পারবা। এখন আমরা তোমাদেরকে দেখাবো কোষের গঠন বা স্ট্রাকচারটা কেমন। এই কোষের গঠন পড়ানোর সময় আমরা দেখব কোষকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাহ্যিক গঠন, একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। তোমাদেরকে আবার আমরা সেটাই দেখাবো। একটা কোষের গঠনকে আমরা যদি বিবেচনা করি, আমরা প্রথমত 2 ধরনের অংশ দেখতে পাই, একটা হচ্ছে তার বাহিরের স্ট্রাকচার বা বাহিরের উপাদান, আরেকটা হচ্ছে তার ভিতরের স্ট্রাকচার। বাহ্যিক গঠনের মধ্যে কি কি আছে, বাহ্যিক গঠনের মধ্যে আছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। আমরা প্রথমে কোষ প্রাচীর নিয়ে তোমাদেরকে বলবো। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক আসলে প্রথম যে কোষটি দেখতে পেয়েছিলেন, আসলে ওটা কোনো স্বয়ংসম্পূর্ণ কোষ ছিল না, এটি ছিল জাস্ট এরকম একটা পিকচার, অর্থাৎ তিনি কোষ প্রাচীরকে দেখেছিলেন। তাহলে আমি আবার বলি, 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক আসলে কোষ প্রাচীরকে দেখেছিলেন। পরে কোষ প্রাচীর থেকে আমরা কোষের একটা কি পাই, ধারণা পাই। দেখো মনে করো এটা যে কোনো একটা
কোনো একটা অংশ থেকে আমি মাইক্রোস্কোপ দিয়ে এরকম একটা অংশ নিয়ে আসলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা কোষ। তাহলে দেখো এখন এটা প্রত্যেকে এক একটা কোষ, এরা সবাই এক একটা কোষ। আমি এখানে তোমাদেরকে পড়ানোর জন্য আমি এই কোষটাকে বেছে নিলাম। এই যে এই কোষের সবচেয়ে বাহিরে যে আবরণটা, এই যে ব্লু কালার মার্ক করে, এই যে এটা হচ্ছে তার কোষের প্রাচীর। সেমভাবে এটা হচ্ছে তার পাশের কোষের কোষ প্রাচীর, এটা তার পাশের কোষের কোষ প্রাচীর। তাহলে কোষের সবচেয়ে বাহিরের যে অংশটা সেটাই কি কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীর আসলে এটা উদ্ভিদ কোষে থাকে, আমি সংক্ষেপে লিখি, এটা কিন্তু উদ্ভিদে থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষে আছে। তাহলে উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই, এবং এটা উদ্ভিদের সবচেয়ে বাহিরের আবরণ। এখন দেখো এই যে কোষ প্রাচীর এটা কেমন, এটা হচ্ছে মৃত এবং জড় বস্তু। এটা কেমন বস্তু? এটা হচ্ছে মৃত ও জড় বস্তু। আমি যখনই বলবো মৃত ও জড় বস্তু, কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারে, স্যার জীবের মধ্যে আবার মৃত বস্তু কিভাবে হয়? যেমন আমরা মৃত নাকি জীবিত? এখন আমরা জীবিত আছি, আমাদের মধ্যে কি মৃত কোনো কোষ আছে? আমাদের মধ্যে মৃত কোষ আছে। কিরকম? এই যে চুল, এই চুলগুলো হচ্ছে মৃত কোষ। এই আমাদের যে নখ, এই নখগুলো কি কোষ? মৃত কোষ। আমরা নখ কাটলে ব্যথা পাই না, চুল কাটলে ব্যথা পায় না। সেলুনে যখন আমরা যাই চুল কাটি তখন কিন্তু আমরা ব্যথা পাই না। অনেকে বলতে পারে, স্যার আমার মাথা ধরে যদি, আমার চুল ধরে যদি টানেন তখন তো আমি ব্যথা পাই। এই যে আমি যখন চুল ধরে টানি তখন কিন্তু আমি মাথার ত্বকের মধ্যে ব্যথা পাই, কিন্তু চুলের মধ্যে কোনো ব্যথা পায় না। তাহলে আমাদের মধ্যে যেমন মৃত কোষ আছে, ঠিক তেমনি কোষ প্রাচীর কেমন বস্তু? এটা হচ্ছে মৃত এবং জড় বস্তু। তাহলে ওটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এটা কেমন বস্তু? মৃত এবং জড় বস্তু। আচ্ছা, এবার দেখো এই যে কোষগুলো, এখানে যে অনেকগুলো কোষ দেখতে পাচ্ছি আমি একসাথে, অনেকগুলো যে কোষ দেখতে পাচ্ছি, এই কোষগুলো আসলে অন্য কোনো কোষ থেকে সৃষ্ট। এটা এই কোষগুলো তাদের মাতৃকোষ থেকে সৃষ্ট। এই কোষগুলো যখন তাদের মাতৃকোষ থেকে সৃষ্টি হচ্ছিল, আমরা জানি দেহকোষ কিভাবে সৃষ্টি হয়? মাইটোসিসের মাধ্যমে সৃষ্টি হয়। মাইটোসিসের মধ্যে যে ধাপ আছে, কয়টা ধাপ আছে? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে যখন এগুলো আসে, তাদের সর্বশেষ যে ধাপ অর্থাৎ টেলোফেজ পর্যায়ে এই কোষগুলো, এগুলো মনে করো নতুন কোষ, একেবারে এখনো ইনট্যাক্ট কোষ। এই যে নতুন যে কোষগুলো আছে, তখন তার পুরাতন কোষ থেকে যখন নতুন কোষ সৃষ্টি হয়, তখন প্রত্যেক কোষ থেকে কিছু বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বা ভেঙে যাওয়া পদার্থ। তাহলে দেখো এটা যদি তাদের কোনো মাতৃকোষ হয়, এই মাতৃকোষের বিভাজনের মাধ্যমে এই নতুন নতুন কোষগুলো সৃষ্টি হয়। মাতৃকোষটা যখন বিভাজিত হচ্ছিল, বিনষ্ট হচ্ছিল, তখন তাদের কিছু বিনষ্ট উপাদান, নষ্ট হয়ে যাওয়া উপাদান কোষের বাইরে চলে আসে। তাহলে এই কোষটি যখন এই এতগুলো কোষ হচ্ছে, সবগুলো কোষ থেকে কিছু কি পদার্থ সৃষ্টি হয়? কিছু বর্জ্য পদার্থ কি হয়? সৃষ্টি হয়। বর্জ্য পদার্থ সৃষ্টি হয়ে কোষের একেবারে একাধিক কোষের মাঝখানে কি করে? অবস্থান করে। আমি এখানে রেড কালার দ্বারা কি করে দিলাম? মার্ক করে দিলাম। এখন তাহলে দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি এই রেড মার্কগুলো কোত্থেকে আসছে, এই রেড মার্কগুলো আসলে কি, আমাকে যদি কেউ প্রশ্ন করে, তখন আমার আনসার হবে এই যে প্রত্যেকটা কোষ তার মাতৃকোষ থেকে সৃষ্ট। যে মাতৃকোষ থেকে এই সমস্ত কোষগুলো সৃষ্টি হচ্ছিল, সৃষ্টির সময় প্রত্যেক কোষের বিভাজনের টেলোফেজ পর্যায়ে কোষের ভিতরে বিভিন্ন ধরনের ভগ্নাংশ, বিভিন্ন বিনষ্ট হয়ে যাওয়া পদার্থ কোষের বাইরে চলে আসে, নিশ্চিত হয়ে বাইরে চলে আসে। তখন কোষের মাঝখানে একটা আলাদা একটা লেয়ার তৈরি করে। এই যে লেয়ারটা, রেড কালার মার্ক করা যে লেয়ারটা, এটাকে বলা হয় মধ্যপর্দা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মধ্যপর্দা। তাহলে এই মধ্যপর্দা, আমি যদি একটু প্রশ্ন করি কোন পর্যায়ে সৃষ্টি হয়, বলো কোন পর্যায়ে সৃষ্টি হয়? এটা হচ্ছে কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। তাহলে আমি লিখি টেলোফেজ পর্যায়ে, কেন লিখে দিচ্ছি আমি টেলোফেজ পর্যায়ে। এটা আসলে কোন কোষ থেকে আসে? এগুলো হচ্ছে মাতৃকোষ থেকে। টেলোফেজ পর্যায়ে মাতৃকোষের বিভিন্ন ভগ্নাংশ সমূহ, এগুলো এইচএসসি তে ওটা তোমরা আরো বিস্তারিত পড়বা। মাতৃকোষের ভগ্নাংশ সমূহ অপত্য কোষের মাঝখানে অবস্থান করে। অপত্য কোষসমূহের মধ্যবর্তী স্থান, অপত্য কোষসমূহের মধ্যবর্তী স্থানে
একটা লেয়ার তৈরি করে, এই লেয়ারের নাম হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা গঠন করে। তাহলে একটা কোষের জীবনে প্রথম যে পর্দাটা সৃষ্টি হয় তার মধ্যে সেটা হচ্ছে কি মধ্যপর্দা। তাহলে মধ্যপর্দা কোন পর্যায়ে সৃষ্ট? এটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে সৃষ্ট। এটা কোন কোষ থেকে আসে? মাতৃকোষের ভগ্নাংশ থেকে সৃষ্টি হয়। এবং কোথায় থাকে? অপত্য কোষের মধ্যবর্তী স্থানে এই মধ্যপর্দাটা গঠন করে। এখন মধ্যপর্দা ছাড়া আর কি কি পর্দা এই কোষের মধ্যে আছে সেটা তোমাদেরকে দেখাবো। মনে করো এই যে আমি তোমাকে বললাম এটা একটা কোষের প্রাচীর, এটা আরেকটা কোষে তার পাশের কোষের কোষ প্রাচীর, এটা তার নিচের কোষের কোষ প্রাচীর। এদের মধ্যে জাস্ট এই অংশটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি যদি এটাকে একটু বড় করে যদি জুম করে দেখার চেষ্টা করি, মনে করো এই যে পোর্শনটা, এটাকে আমি বড় করে কি করে দেখবো? জুম করে দেখবো। ঠিক এই জিনিসটাকে আমি এরকম করে নিয়ে এসে তোমাদের সামনে বড় করে দেখাবো। আমি যদি বড় করে দেখাতে চাই, ঠিক এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে তোমাদের সামনে এরকম করে জুম করে দেখাই, দেখতে কেমন দেখবো? একটু সোজা করে দেখাচ্ছি আমি। তাহলে দেখো এটা হচ্ছে একটা অংশ। এটাকে যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই, এখানে দেখো এই যে জুমের যে অংশটা আমি তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা কোষের কোষ প্রাচীর, এটা তার পাশের কোষের কোষ প্রাচীর। এদের মাঝখানে ওই যে তাদের সৃষ্টির সময় একটা পর্দা সৃষ্টি হয়েছিল, সেই পর্দার নাম কি? এটা হচ্ছে মধ্যপর্দা। ওকে ফাইন, তাহলে দেখো এটা হচ্ছে মধ্যপর্দা। ভেরি গুড। এখন দেখো এই সমস্ত কোষ প্রাচীরে কেমন বস্তু? মৃত এবং জড় বস্তু। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরের গায়ে অসংখ্য কি থাকে? ছিদ্র থাকে। এই যে কোষ প্রাচীরের গায়ে যে ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় পিট বা কূপ। তাহলে কোষ প্রাচীরের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, তাদেরকে বলা হয় কূপ বা পিট, PIT। তাহলে কূপ বা পিট নামক কি থাকে? ছিদ্রযুক্ত। তাহলে দেখো কূপ বা পিট নামক কি থাকে? কতগুলো ছিদ্রযুক্ত থাকে। ওকে ফাইন। তাহলে এবার দেখো এই যে প্রথম যে কোষের যে প্রাচীর দেখতে পাচ্ছ, কোষ প্রাচীরের উপর বিভিন্ন বস্তু এসে জমা হতে পারে। কোষ প্রাচীরের উপর বিভিন্ন বস্তু এসে জমা হতে পারে। এখন বিভিন্ন বস্তু বলতে কি? বিভিন্ন বস্তু বলতে আসলে এখানে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বিভিন্ন বস্তু এসে জমা হয়। বিভিন্ন বস্তু বলতে কি? সেলুলোজ, তারপর হচ্ছে সেলুলোজ, তারপর আছে হেমিসেলুলোজ, তারপর হচ্ছে লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিন। লিগনিন, পেকটিন, সুবেরিন। এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই জাতীয় পদার্থসমূহ আমি এখানে একটু বক্স করে দিচ্ছি। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন জমে তারা একটা প্রাচীর তৈরি করে। সেই প্রাচীরের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। সেই প্রাচীরের নাম কি? প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি লেয়ার। তাহলে কোষ প্রাচীরের মধ্যে তুমি অলরেডি একটা পর্দা পাচ্ছ। সেই পর্দার নাম কি ছিল? এই পর্দার নাম ছিল মধ্যপর্দা। এটা কয় নাম্বার পর্দা? 1 নাম্বার পর্দা। এরপর আরো একটা প্রাচীর বা পর্দার নাম শুনতে, সেটা হচ্ছে কি? প্রাথমিক প্রাচীর। আসলে প্রাথমিক প্রাচীরের মূল উপাদান কি বলছিলাম? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে সেলুলোজ। এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা? সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরে সবচেয়ে বেশি উপাদান কোনটা থাকে? সেলুলোজ। আমরা জানি সেলুলোজ এটি কি? এটা একটা পলিস্যাকারাইড। এটি একটি পলিস্যাকারাইড। আমি এই কথাটা এখানে লিখলাম না, কিন্তু মুখে বলে দিলাম। এরপরে এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন যেমন আসছে, এরা যেমন প্রাথমিক প্রাচীর গঠন করছে, কোষের ভিতর থেকে বিভিন্ন বস্তু কোষের ভিতরে। তাহলে এটা হচ্ছে এটা কি? কোন অঞ্চল? কোষের ভিতরের অঞ্চল। দেখো তাহলে আমি এখানে একটা কথা বলি, এখানে যেমন প্রাথমিক প্রাচীর থাকবে, তাহলে এখানে কি থাকবে? প্রাথমিক প্রাচীর থাকবে। দেখো আচ্ছা, এটা তো কোষ প্রাচীর ছিল। আর এখানে এটা কি? এগুলো হচ্ছে তার নিউক্লিয়াস। মনে করা হচ্ছে তার নিউক্লিয়াস। এই যেটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের চারপাশে কি আছে? সাইটোপ্লাজম আছে। নিউক্লিয়াসের চারপাশে কি আছে? সাইটোপ্লাজম। আমি এরকম অর্ধেক দেখাচ্ছি কেন? কারণ ওই যে বললাম আমি কাট সেকশন করে শুধু এই অংশটাকে দেখাচ্ছি, সব অংশ আমি এখানে দেখাচ্ছি না তোমাকে। তাহলে হচ্ছে মনে করে হচ্ছে তার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাড়িগুলো কি ছিল? সাইটোপ্লাজম। এই সমস্ত সাইটোপ্লাজমের বিভিন্ন বিপাকীয় বিক্রিয়া কিছু রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়। তাহলে সাইটোপ্লাজমের ভিতর বিভিন্ন যে বিপাকীয় বিক্রিয়ায় যে রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, তাদের কিছু অংশ এই সমস্ত কূপের মধ্য দিয়ে বের হয়। তাহলে কোষের ভিতরে যে